দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের মাড়ির রোগ ও তার চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ও ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট ডাক্তার মহসিন মনির খান নাবিল। ডাক্তার নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো দাঁতের মাড়ির নানান রোগ এবং তার চিকিৎসা নিয়ে। দাঁতের মাড়ির যে নানান রোগ আছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুব একটা পরিচিত নই, তা নিয়ে আজ আমরা কথা বলবো। প্রথমে একটু শুরু করি, আসলে দাঁতের মাড়ির কি কি রোগ রয়েছে? দাঁতের মাড়ির আসলে অনেক রোগ। আমি আমার পেশাগত জীবনে, আমার প্র্যাকটিস লাইফে আমি সবসময় দেখি যে মানুষ দাঁতের সমস্যা নিয়ে যেরকম আসে, দাঁতের মাড়ির সমস্যা নিয়েও কিন্তু অনেক মানুষ মানে সাফার করতেছে আর কি। তো এই জন্য দেখা যায় যে প্রায় দেখা যায় যে যত সংখ্যক দাঁতের রোগী আসে তত সংখ্যক মাড়ির রোগীও কিন্তু আসে। কিন্তু যেটা হয় যে দাঁতের চিকিৎসার দিকে আমাদের মনোযোগটা বেশি থাকে, এই কারণে দেখা যায় যে মাড়ির রোগটার প্রতি অতটা আমরা অ্যাটেনশন দেই না। এই কারণে কিন্তু ওই জায়গাটায় ফোকাসটা থাকে না। এই কারণে রোগটা কিন্তু আপনার সেই প্রপার বা সঠিক চিকিৎসাটা কিন্তু পাচ্ছে না রোগীরা। এই কারণেই মূলত আসলে আমার কাছে মনে হয় যে আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করা দরকার মাড়ির রোগ সম্পর্কে। তো যেটা জানতে চাচ্ছিলাম যে দাঁতের মাড়ির সাধারণত কি কি রোগ আপনারা পেয়ে থাকেন? আপনি যেটা বললেন যে দাঁতের, যেহেতু আমরা দাঁতের দিকে বেশি ফোকাস দেই, মাড়ির দিকে তেমন একটা দেই না। তো যেমন কিছু সোয়েলিং পাওয়া যায়, অনেকেই কমপ্লেন করে থাকেন যে দুর্গন্ধ থাকছে মুখে বা রক্ত পড়ে মাড়ি থেকে। আর কি কি সমস্যা রয়েছে? হ্যাঁ, অনেক ধরনের। আপনার কথা সূত্র ধরেই বলছি, যেটা সবচেয়ে কমন যে প্রবলেমটা আমরা পাই সেটা হচ্ছে যে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়ে। সকালে দাঁত মাজার সময় মাড়ি থেকে রক্ত পড়ে, বা কুলি করলো উজু করার সময় তখন মাড়ি দিয়ে রক্ত পড়ে। মুখে দুর্গন্ধের কথা আপনি বলছেন। আরেকটা বলে যে দাঁতে দাগ পড়ে যাচ্ছে, আপনার শক্ত পাথরের মতো হয়ে যাচ্ছে দাঁতের গোড়ায়। হ্যাঁ, এরকম আরও প্রবলেম হয়। যেমন অনেকে দেখা যায় মাড়ি এত বেশি ফুলে যায় যে দাঁত ছোট হয়ে যাচ্ছে। রোগীরা এসে আমাদের কাছে বলে যে স্যার আমার মনে হচ্ছে যেন আমার দাঁতগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে হয়। আবার এমনও হতে পারে, উল্টোটা হতে পারে, যেমন দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, মাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে। রোগীরা বলে যে স্যার আমার মনে হচ্ছে না মাড়িটা নেমে যাচ্ছে, দাঁতের গোড়া বের হয়ে যাচ্ছে, দেখতে খুব কুৎসিত লাগে, আমাকে হাসলে মনে যেন আমার পুরো মুখ জুড়ে শুধু দাঁত আর দাঁত। এরকম ছিল না। আরেকটা হতে পারে যেমন দাঁত নড়ে যাচ্ছে, বলে যে স্যার আমার হঠাৎ করে আমি দেখি যে আমার দাঁতটা যত দিন যাচ্ছে দাঁতগুলো নড়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, আমি কিছু চাবাতে পারি না। এরকম নানাবিধ সমস্যা। অনেকে যেমন ধরেন দাঁত হয়তো কোনো কারণে হয়তো দাঁত একটা ফেলে দিয়েছিল, সেই দাঁতটা হচ্ছে যে আপনার ওই জায়গাটা এত বেশি মাড়িটা নেমে গেছে যে ওখানে খাবার জমে থাকছে। আবার অনেকে এসে আমাদের কাছে বলে যে স্যার আমি হাসলে আমার মাড়ি দেখা যায়, আমাকে দেখতে ভালো লাগে না, আমি কোথাও হাসতে পারি না, প্রাণ খুলে হাসলে আমার অনেক বেশি মাড়ি বের হয়ে থাকে। এরকম নানা ধরনের অনেকগুলো সমস্যার কারণটা আমরা জানলাম। এখন আমি একটু সমাধানের দিকে আসতে চাই, একটা একটা করে। প্রথমে একটু জানতে চাই, দাঁতের মাড়ি থেকে যাদের রক্ত পড়ে, সাধারণত ব্রাশ করলে রক্ত পড়ে বা সকালে ঘুম থেকে উঠে দেখছে যে মুখে রক্ত জমে আছে, তাদের ক্ষেত্রে কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আচ্ছা, চিকিৎসা অবশ্যই আছে। তার আগে ছোট একটা কথা বলি, এই প্রবলেমগুলো কিন্তু ছোট থেকে শুরু হয়। হ্যাঁ, যেটা হয় কি যে প্রবলেমটা যেটা হয় যে সচেতনতার অভাব। এই যে ডাক্তারের কাছে যে এই একটা সমস্যা শুরু হয়েছে, ডাক্তারের কাছে দ্রুত চলে যাওয়া, এটা না করে আমাদের দেশে দেখা যায় মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে ওষুধের দোকানে যাওয়া। ওষুধের দোকানে গিয়ে একেবারে থার্ড জেনারেশনের একটা অ্যান্টিবায়োটিক ওষুধের দোকানদার দিয়ে দেয়, ওটা খেয়ে কিছুদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়, আবার ওষুধ খায়। এরপরে দেখা যায় ডাক্তারের কাছে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তো তখন দেখা যায় যে ডাক্তারের খুব বেশি কিছু করার থাকে না। এই যে আপনি যে কথাটা বললেন যে মাড়ি দিয়ে রক্ত পড়া বা এটা কিন্তু জন্য কিন্তু খুব যে একটা বড় চিকিৎসা প্রয়োজন তা না। আমাদের যে কোনো একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে তার ক্লিনিকে কিন্তু আপনার যে চিকিৎসাগুলো আছে, স্কেলিং বলেন, কিউরেটেজ বলেন, পলিশিং বলেন, এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই এবং কিছু নিয়মকানুন মেনে এবং কিছু ওষুধপত্র দিয়ে কিন্তু খুব সহজেই এটা সমাধান করে ফেলা যায়। আচ্ছা, স্কেলিং এর কথা যেহেতু চলে আসলো, স্কেলিং কিন্তু খুব পরিচিত একটা চিকিৎসা এখন। দাঁতের মাড়ির যে কোনো সমস্যা হলে কিন্তু পেশেন্ট নিজে থেকে এসে বলে যে আমাকে একটু স্কেলিং করে দেন। আবার অনেকে বলে যে
স্কেলিং করলে কি দাঁত নড়ে যাবে, স্কেলিং করলে কি সেনসিটিভিটি বা দাঁতের যে শিশির ভাব সেটা কি বেড়ে যেতে পারে কিনা, তাহলে স্কেলিং আসলে কেন করা হয় বা করলে এর কি ফল আছে এটার মধ্যে চিকিৎসার ক্ষেত্রে? জি অবশ্যই, স্কেলিং নিয়ে অনেক ভুল ধারণা আছে যে স্কেলিং করলে, যেটা আপনি বলছেন যে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে, দাঁত শিরশির করতে পারে, দাঁত নড়ে যেতে পারে, দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। অনেকে এটাও বলেন যে আমার দাঁত স্কেলিং করিয়েছিল, আমার দাঁত ফাঁকা হয়ে গেছে। আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। যেটা হচ্ছে যে ওনার এই সমস্যাগুলা, আপনার যেমন যদি শিরশিরের বিষয়টা যদি বলেন, এটা আগে থেকেই ছিল, কিন্তু যেটা হচ্ছে যে উনি এটা বুঝতে পারতেন না। ক্লিন করার ফলে হয়তো এখন যেহেতু জায়গাটা ক্লিন হয়ে গিয়েছে, সেই কারণে হয়তো পানির বা কোনো কিছু ঠান্ডা কিছু খেলে ওনার জায়গাটা স্পর্শকাতরতার কারণে উনি শিশির অনুভূতিটা পাচ্ছেন। ওনার এটার জন্য ওনার আলাদা করে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে কিন্তু উনি সম্পূর্ণ এখান থেকে উনি নিরাময় পেয়ে যাবেন। আবার হচ্ছে যে ফাঁকার যে বিষয়টা, ওনার দাঁত আগে থেকেই ফাঁকা ছিল, যেটা হতো যে ফাঁকার কারণে ওখানে খাবার জমে জমে ওখানে কিন্তু প্লাগ জমে ওটাই শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। ওনার কাছে মনে হতো যেন দাঁতগুলা ফাঁকা না, কিন্তু আসলে ওনার দাঁত ফাঁকাই ছিল। এটারও কিন্তু বাংলাদেশে খুব সুন্দর চিকিৎসা আছে ব্রেসের ট্রিটমেন্টের মাধ্যমে। আপনারা এখন সবাই জানেন যে দাঁতে ব্রেস করে দাঁতগুলোকে সঠিক পজিশন নিয়ে আসা যায়। এর মাধ্যমে কিন্তু সৌন্দর্য যেমন বন্ধ হয়, দাঁতগুলো কিন্তু ভালো থাকে। আচ্ছা, আমার আরো অনেক প্রশ্ন আছে, তবে সময় হয়ে গিয়েছে একটি বিরতি, তারপর আবার ফিরছি। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আজ আমরা কথা বলছি দাঁতের মাড়ির নানান সমস্যা নিয়ে এবং সাথে আছেন ডাক্তার নাবিল। আমরা কথা বলছিলাম স্কেলিং নিয়ে। আপনি বললেন যে যাদের স্কেলিং আসলে করা হয়, যে ধরনের কমপ্লেইন সাধারণত করে থাকে তা আসলে আগে থেকে ছিল, পরবর্তীতে সেটা আসলে নতুন করে তারা জানতে পারে না, বা কাউন্সিলিং এর কিন্তু এখানে একটা ঘাটতি থাকে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি পেরিও সার্জারির ব্যাপারে। পেরিও সার্জারি বলতে আসলে আমরা কি বলছি? আচ্ছা, পেরিও সার্জারি মূলত হচ্ছে এটা আপনার মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর কি, যেটা হচ্ছে আমি নিজে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, কিন্তু ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির একটি বড় অংশ জুড়ে কিন্তু থাকে পেরিও সার্জারি, যেটা হচ্ছে মাড়ির অপারেশন। আবার পেরিওডন্টোলজিও কিন্তু ডেন্টিস্ট্রির একটা বড় সাবজেক্ট, যেই সাবজেক্টেরও কিন্তু যেই রোগগুলো হচ্ছে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়, সেই সাবজেক্টের একটা আন্ডারে একটা বড় অংশ কিন্তু পেরিও সার্জারি। তার মানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং পেরিওডন্টোলজি দুই দিক থেকেই কিন্তু পেরিও সার্জারি একটি অবিচ্ছেদ্য অংশ। আবার অন্যান্য যে ফিল্ডগুলো আছে, যেমন যারা ব্রেসের ট্রিটমেন্ট করেন বা যারা হচ্ছে প্রস্থেটিক দাঁত, কৃত্রিম দাঁত লাগান, ওই বিশেষজ্ঞ ডাক্তাররাও কিন্তু আমাদের কাছে এই ধরনের অপারেশনের জন্য আমাদের কাছে প্রচুর রোগী পাঠান। আবার নিজের পেশাগত জীবনেও কিন্তু আমি এই ধরনের প্রচুর রোগী পাই এই ধরনের বিষয় আর কি। আর হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পেরিও সার্জারি কিন্তু মানে আপনার যে চিকিৎসা সম্পর্কে বলতে গেলে কিন্তু আসলে রোগগুলো সম্পর্কেও আমাদের মানে অবশ্যই রোগগুলো সম্পর্কে একটু জানতে চাই। পেরিও সার্জারিটা কখন করব? হ্যাঁ, সেটাই, রোগগুলো সম্পর্কেও আমরা একটু বলি যে এই যে স্কেলিং এর বিষয়টা যেটা বলছিলাম, একটা পর্যায়ে যেটা হয় কি যে এই রোগগুলো প্রাথমিক আপনার পর্যায়ে থাকলে সেগুলো সাধারণত যে ছোট চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগগুলো এই পর্যায়ে থাকে না, অনেক গুরুতর পর্যায়ে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র স্কেলিং করে কিন্তু এটা সমাধান করা যায় না, সেই ক্ষেত্রে সার্জারি বিষয়টা চলে আসে। তখন সার্জারি করে ধরেন দাঁত, এই যে সমস্যাগুলো বলছেন, যে এমন হতে পারে যে দাঁতে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁতের মাড়ি যে দাঁতগুলো নড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মাড়িকে অপারেশনের মাধ্যমে এই দাঁতগুলোর যে অংশগুলো নষ্ট হয়ে গেছে, মাড়ির এবং হাড়ের যে অংশগুলো, চোয়ালের হাড়ের অংশগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেই অংশগুলোকে আপনার ঠিক করে ফেলা যায়। সেখানে আপনার হচ্ছে আমরা এখন অত্যাধুনিক পিআরএফ চিকিৎসা আছে, আপনার হচ্ছে কৃত্রিম হাড়, যেটাকে বোন গ্রাফটিং বলা হয়। কৃত্রিম হাড়ের মাধ্যমে মাড়ি নেমে যায়, সেক্ষেত্রে হচ্ছে সেটা আবার পরবর্তীতে গ্রাফটিং এর মাধ্যমে আমরা সেটা পুনর্স্থাপন আগের জায়গায় নিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ, এবং হচ্ছে যে আপনার এখানে আসলে একটা বিষয় একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে যে মাড়ি তো আসলে নেমে যায় না, যেটা হচ্ছে আমাদের দাঁতগুলো তো চোয়ালের হাড়ে বসানো থাকে, এই হাড়টা ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে মাড়িটা গ্র্যাজুয়ালি নেমে যায়। তো এখানে যেহেতু হাড় এবং মাড়ি দুটোকেই কিন্তু আবার পুনর্স্থাপন করা যায়, আগের মতো করে নিয়ে আসা যায়। হ্যাঁ, এছাড়া হচ্ছে এমন হতে পারে যে দাঁতে ইনফেকশন থেকে দাঁতের গোড়ায় ছোট ছোট ইনফেকশন হয়, পুজ আসে, পানি আসে, সিস্ট হয়, এগুলোও কিন্তু পেরিও সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এমন হতে পারে যে আপনার দাঁতের কিছু অংশ ক্ষয় হয়ে গেল, সেটাকে আমি ওখানে হয়তো আমি একটা দাঁত বসাতে চাচ্ছেন একজন প্রস্থোডন্টিস্ট বা দন্ত প্রতিস্থাপনবিদ, কিন্তু উনি পারছেন না, কারণ হচ্ছে এখানে হাইট অনেক কম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই হাইটটাকে বাড়ানোর জন্য ওনারা আমাদের কাছে পাঠান, আমরা ওই কৃত্রিম হাড়ের মাধ্যমে আমরা হাইট বাড়িয়ে দিই। অনেক সময় অনেক রোগী আছে, যেটা বলছিলাম যে হাসলে মাড়ি দেখা যায়। এখন এটা অনেক কারণে হতে পারে, হয়তো ওনার চোয়ালটা অনেক বেশি বড়, বা এমন হতে পারে যে ওনার
মাড়ির হাইটই অনেক বেশি, এটা হতে পারে, অথবা হতে পারে ওনার ঠোঁটের সমস্যা, ঠোঁটটা অনেক ছোট, হ্যাঁ, বা এমন হতে পারে যে ওনার দাঁতের আকৃতিতে সমস্যা। এই কারণে এগুলো প্রথমে চিকিৎসক কিন্তু আপনার অ্যাসেসমেন্ট করবেন, তাকে দেখবেন, পর্যবেক্ষণ, প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করবেন, এক্স-রে করবেন, সিটি স্ক্যান করে উনি সিদ্ধান্ত নেবেন যে ওনার কোন চিকিৎসাটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু পেরিও সার্জারির মাধ্যমে কিন্তু এই যে সৌন্দর্য বন্ধন, যে আমরা যেটাকে চলতি ভাষায় কসমেটিক সার্জারি বলি, এই কসমেটিক কাজও কিন্তু পেরিও সার্জারির মাধ্যমে সম্ভব। হয়তো দেখা যায় একটা মেয়ের হয়তো একটু মাড়ি দেখা যায়, এই সামান্য একটু মাড়িটাকে একটা পেরিও সার্জারি আছে যেটাকে বলে জিঞ্জিভেক্টমি, জিঞ্জিভোপ্লাস্টি, এরকম একটা ছোট্ট একটা সার্জারি করে কিন্তু তার হাসিটা অনেক সুন্দর করে দেওয়া যায়। যে মাড়িটা হচ্ছে হাসলে দেখা যাচ্ছে বা অনেকখানি নেমে আসছে দাঁতের সাথে, সেটার কথা বলছি, সেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে? আচ্ছা, এরকম পেরিও সার্জারি বিষয়টা নিয়ে যেটা কি, যে শুনতে হয়তো একটু মানে মনে হয় যে এটা একটা অনেক বড় অপারেশন বা এরকম কিছু, আসলে বিষয়টা ওরকম না। এই অপারেশনগুলো খুব বড় অপারেশন না, মানে এগুলা আপনার সাধারণত আমরা যে ইনজেকশনের মাধ্যমে অবশ করেই এই অপারেশনগুলো সম্পন্ন করা হয়, আর এগুলার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে হ্যাঁ, এটা নির্ভর করবে কতটুক বা কি অপারেশন আমি করছি। আবার পুনরায় কি এটা হতে পারে অপারেশনের পরে, মানে রিকারেন্ট কোনো রকম রিকারেন্সি আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটা ডিপেন্ড করবে যে এটা আপনার রোগীর অবস্থা এবং তার চিকিৎসা প্রক্রিয়ার উপর। যদি ওরকম পরিস্থিতি থাকে সেই ক্ষেত্রে রোগীকে আমরা চিকিৎসার পূর্বেই আমরা এগুলা রোগীকে বুঝিয়ে বলি যে আপনার যে সমস্যাটা, এটার চিকিৎসাটা চলমান থাকবে। যেমন ধরেন অনেক মানুষের প্রেশার, ডায়াবেটিস থাকে, এটা তো সারা জীবন তাকে ওষুধ খেতে হবে। এরকমই যে কিছু রোগী থাকবে যাদেরকে সারা জীবন আমাদের কাছে চেক আপে থাকতে হবে, এবং চিকিৎসাটা এমন পর্যায়ে, যেমন ধরেন ব্রেসের ডক্টররা যেমন রিটেনার দেন, ওরকমই তাকে একটা ফলো আপ এবং ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমরা তো জানতে পারলাম যে পেরিও সার্জারি আসলে কি। এবার একটু জানতে চাচ্ছি মাড়ির হচ্ছে আর কি কি রোগ আছে? যেমন আমি শুনেছি যে মাড়ির অনেক সময় টিউমার হয়, মাড়ির মধ্যে টিউমার হয়, বা সিস্টের কথা আপনি বলছিলেন, একটু মাড়ির সিস্টের ব্যাপারে জানতে চাচ্ছি, সিস্টটা কি কেমন হয়? আচ্ছা, সিস্ট বা টিউমার এগুলো হচ্ছে আমাদের সাধারণত মুখে টিউমার বা সিস্ট যাই বলেন, এগুলো সাধারণত দুই প্রকার। একটাকে বলা হয় যেটা হচ্ছে কম ক্ষতিকর বা ভয়ানক না, আরেকটা হচ্ছে ক্যান্সার যেটাকে বলে। তো সিস্ট সম্পর্কে যেটা আপনি জানতে চাচ্ছেন, এটা হচ্ছে বিনাইন, মানে এটা ক্ষতিকর না। এটা যেটা হয় যে এটা আপনার ক্ষতি করবে না, এটা খুব ধীরে 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 বড় হবে, চোয়ালের ভিতরে বা দাঁতের গোড়া এটা বড় হবে, এটার মধ্যে পানি জমবে। অনেক সময় রোগীরা এসে বলবে যে স্যার আমার দাঁতটা হয়তো নড়ে গেছে, বা আমার মুখটা ফুলে গিয়েছে, অথবা আমার মাঝে মাঝে দাঁতের গোড়া দিয়ে পানির মতো আসে, অথবা অনেক সময় দেখা যায় যে রোগীরা বলবে যে স্যার আমার কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে দেখি যে পুঁজ বেরোচ্ছে। তো তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওনাকে পর্যবেক্ষণ করবেন, প্রয়োজনে এক্স-রে করবেন, সিটি স্ক্যান করে উনি এটাকে দেখবেন। এবং অনেক সময় এই যে এটার থেকে অনেক সময় আমরা একটা ছোট্ট একটা মাংস কেটে নিয়ে আমরা ল্যাবে পরীক্ষা করি, বায়োপসি, এটাকে বায়োপসি বলা হয়। বায়োপসির মাধ্যমে এটাকে একদম অ্যাকুরেটলি আপনার রোগটা নির্ণয় করা যায় যেটা কি, এবং সেটা অপারেশনের মাধ্যমে খুব সুন্দরভাবেই চিকিৎসা করা যায়। এবং এরপরে আরো একটা জিনিস যোগ করি, যেহেতু আপনি বলছেন যে ওখানে যে সিস্টটা হয়, এটার কারণে কিন্তু ওখানে একটা গর্ত তৈরি হয়। হ্যাঁ, এই গর্তটাকে কিন্তু আমরা আবার রিফিল করে দিই। এটাকে আপনার পিআরএফ, যেটা আগে বলছিলাম, বা বোন গ্রাফট, এটার মাধ্যমে হচ্ছে। কথাটা আনছেন, আমি একটু জানতে চাচ্ছি যে পিআরএফটা আসলে আচ্ছা, এইটা আসলে সহজ করে বলার একটু কঠিন। তারপরে পিআরএফ মানে হচ্ছে প্লাটিলেট রিচ ফিব্রিন, মানে এটা হচ্ছে আমাদের শরীরে যে রক্ত থাকে, রক্তে অনেক রকমের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এরকমই একটা অংশ, একটি কণিকা হচ্ছে প্লাটিলেট। এই প্লাটিলেটের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এটার ভিতরে অনেক গুণ আছে। যেমন একটি গুণ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, মানে ও হিল করতে, মানে ক্ষয়পূরণ করতে সাহায্য করে। তো এখন অনেক আধুনিক বাংলাদেশে যন্ত্রপাতি চলে এসেছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে, যেটা দিয়ে আপনার কিন্তু ব্লাড থেকে এই পিআরএফটাকে বের করে আনা যায়। বের করে এনে এটাকে শরীরে বিভিন্ন জায়গায় প্রয়োগ করা যায়। মেডিকেল সায়েন্সে এটা অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে, আমাদের এই ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, পেরিও সার্জারিতেও এটা বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। খুবই চমৎকার, মানে রোগীদের পার্সেন্টেজ বেসে আমি জানতে চাই যে রেজাল্টটা কেমন। মানে আপনার এটা মানে আপনি মানে পার্সেন্টেজ বললে অবশ্য স্পেসিফিক রোগ বলতে হবে যে কোন রোগের ক্ষেত্রে। যেমন ধরেন এই সিস্ট টিউমারের ক্ষেত্রে যদি আপনি বলেন, শুধুমাত্র পিআরএফ দিয়েই কিন্তু 70 থেকে 80% আপনার হিলিং করে ফেলা সম্ভব। এবং আপনার একটা কমন কথা বলে যে দাঁত তুললে আমাদের একটা প্রবলেম যেটা হয় যে ড্রাই সকেট বলে, যেটা হচ্ছে যে 2 থেকে 3 দিন পরে আপনার হচ্ছে প্রচন্ড ব্যথা শুরু হয় রোগীর। এই পিআরএফ যদি দেওয়া হয় দাঁত তোলার পরে, ওনার একটু ব্যথা হবে না, 100% টাইম ওনার। সেটা যদি দাঁত তোলার পরে দেওয়া হয় সেখানে, যাতে হচ্ছে যে বোনসটা বা যে সকেটটা ক্রিয়েট হয় সেটা যাতে হিল হয়ে যায়। আচ্ছা, এই পিআরএফ এর মানে আমি যদি জানতে চাই এক্সপেন্সটা কেমন, খরচটা কেমন, সবার সাধ্যের মধ্যে আছে কিনা? জি, পিআরএফ এর বিষয়টা হচ্ছে যে পিআরএফ এর মজার বিষয়টা হলো যে পিআরএফ কিন্তু যে রোগী তার রক্ত থেকেই পিআরএফটা তৈরি করা হয়, এই জন্য এটার কোনো
খরচ নেই, জাস্ট মানে সামান্য একটা ইনস্ট্রুমেন্টের খরচ, এটা খুবই সামান্য একটা সবার জন্য, সেটা এটা খুবই সবাই করতে পারবে। আমাদের সময় হচ্ছে আরেকটি বিরতির, এরপর আরো প্রশ্ন নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি দাঁতের মাড়ির নানান সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার মহসিন মনির খান নাবিল। আমরা কথা বলছিলাম পিআরএফ নিয়ে এবং অপারেশন নিয়ে দাঁতের মাড়ির। একটু জানতে চাচ্ছি যে দাঁতের মাড়ির যে অপারেশনটা, এটা হচ্ছে সাধারণত ব্যথাদায়ক কিনা? না, এটা ব্যথাদায়ক না। আপনার হচ্ছে আপনার অপারেশনটার শুরুর আগেই রোগীকে হচ্ছে আমরা ইনজেকশন দিয়ে অবশ করে দেওয়া হয়, এবং হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত পেশা জীবনে রোগীদেরকে আমি হালকা মাইল্ড সিডেশন দিই, মানে রোগী অপারেশন চলাকালীন একটু ঘুম ঘুম অবস্থার মধ্যে থাকে, এতে কিন্তু রোগীর কোনো ব্যথা বোধ হয় না এবং রোগী খুব আরামদায়ক একটা অবস্থার মধ্যে থাকে। এর পাশাপাশি অপারেশনের শেষ হওয়ার সাথে সাথে বা অপারেশন চলাকালীনই আমি রোগীদেরকে ব্যথার ওষুধ দিয়ে দিই ইনজেকশনের মাধ্যমে, যাতে অপারেশনের পরে অবশ ভাবটা কেটে গেলেও যাতে তার একদমই কোনো ব্যথা বোধ না হয়। আর এর পরবর্তীতে তো রোগীকে প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ দেওয়া হয়। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, আপনি ড্রাই সকেট নিয়ে একটা কথা বলছিলেন যে যাদের হচ্ছে দাঁত ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা সকেট বা একটা গর্ত তৈরি হয় এবং সেখানে কিন্তু সেটা ড্রাই সকেট বা ব্যথা তৈরি হয়। তো এইটার পরবর্তী চিকিৎসা আসলে কি তাহলে? আচ্ছা, ড্রাই সকেট হচ্ছে কেন হয়, আমি এটাও জানতে চাই একটু সাথে। এটা আসলে একটি মানে দাঁত তোলার একটি খুব কমন একটি জটিলতা আর কি, যেটাকে কমপ্লিকেশন বলে আর কি, জটিলতা। এটা হচ্ছে যে মানে যেটা হচ্ছে দাঁত তো ফেলার 2 থেকে 3 দিন পরে রোগী হঠাৎ করে ডক্টরকে ফোন করে বলে যে ডক্টর, আমার কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি দাঁত ফেলার পরে এত ব্যথা পাইনি, কিন্তু এখন আর হঠাৎ করে ব্যথা হচ্ছে। এটি আসলে কিছুই না, এটি হচ্ছে ড্রাই সকেট। এটি খুব কমন একটি সমস্যা, কিন্তু এটা এখন কিন্তু আগে যেটা করা হতো যে রোগীকে বিভিন্ন ধরনের ড্রেসিং দেওয়া হতো, এটাতে কিছুটা ব্যথার উপশম হতো, কিন্তু এটা সারতে অনেক সময় লাগতো। কিন্তু এখন আধুনিক প্রযুক্তি চলে আসছে, পিআরএফ যে চিকিৎসা একটু আগে আমি বলছিলাম, পিআরএফ এর মাধ্যমে কিন্তু খুব সহজেই ড্রাই সকেটের চিকিৎসা, মানে চিকিৎসা বলতে কি এটা দাঁত তোলার সাথে সাথেই পিআরএফটা দিয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে যে ড্রাই সকেট তার হবেই না, বরঞ্চ খুব তাড়াতাড়ি বরঞ্চ ওই সকেটটা হিল হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। পাশাপাশি বোন গ্রাফটের কথাও বলছিলেন, তাহলে বোন গ্রাফট অর্থাৎ বোন গ্রাফটের বিষয়টা, এটা হচ্ছে কৃত্রিম হাড় দেওয়া হয়। কৃত্রিম হাড় আপনার এটা হচ্ছে কৃত্রিমও হতে পারে বা রোগীর নিজের শরীর থেকেও আমরা হাড় সংগ্রহ করি। কমনলি যেটা দেখা যায় যে কোমর থেকে নেওয়া হয়, অথবা তার যে নিচের চোয়ালেরও বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়, আরও অনেক জায়গা থেকে নেওয়া যায়, বুকের পাঁজর থেকেও নেওয়া যায়, আপনার মানে পিঠ থেকেও নেওয়া যায়, অনেক জায়গা থেকে না, কমনলি কোমর থেকে এবং চোয়ালের বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়। এই হাড়গুলা যেই জায়গার দাঁতটা তোলা হচ্ছে, ওই যে গর্তটা, ওই গর্তটার মধ্যে এই হাড় দিয়ে ওটা পূরণ করে দেওয়া হয়, যাতে ওই জায়গার মাড়ির শেপটা নষ্ট না হয়। এটা যেটা হয় যে পরবর্তীতে সে যদি ওখানে যখন কৃত্রিম দাঁত বসাবে, এই কৃত্রিম দাঁত বসাতে এটা সাহায্য করবে। আচ্ছা, এটা খুব জটিল একটা কথা আমার কাছে মনে হলো। আমি একজন ডাক্তার, তবে এই ক্ষেত্রে আমি যদি এটা ডিসাইড করতে চাই যে আমি একটা ড্রাই সকেট ফিল আপ করার জন্য, বোন গ্রাফটের জন্য আমি আমার বললেন যে কোমর থেকে একটা হাড় নেওয়া, অথবা হচ্ছে গিয়ে বুকের পাঁজর থেকেও কিন্তু হচ্ছে আপনার পিঠ থেকে হাড় নিতে পারি, তো সেটা কি নেওয়াটা সঠিক হবে কিনা, বা পরবর্তীতে অল্টারনেট কোনো ট্রিটমেন্ট নিব কিনা? জি, অবশ্যই। আপনার এই প্রশ্নটার উত্তরটা যেটা হচ্ছে যে সব ক্ষেত্রে সব কিছু না। আপনারটা দাঁত তোলার জন্য কিন্তু আপনার কোমর থেকে ডক্টর হাড় নেবে না। হ্যাঁ, এটা যেটা করা হয় যে বিভিন্ন রোগ আছে যেগুলোতে অনেক বেশি হাড় নষ্ট হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কৃত্রিম হাড় তখন ব্যবহার করা হয় না। সেই সমস্ত ক্ষেত্রে রোগীর নিজস্ব হাড় ব্যবহার করা হয়। এমনকি কোমরের হাড় থেকে যেরকম নেওয়া হয়, কোমরের আপনার হাড় বড় অংশ কেটেও দেওয়া হয়। ধরেন একটা রোগীর ক্যান্সার হলো, সেই রোগীর চোয়ালের একটি অংশ ফেলে দিতে হলো, তার ক্ষেত্রে কিন্তু আপনার অল্প একটু হাড় নিলে হবে না, তার ক্ষেত্রে একটু বড় একটি হাড় লাগবে। সেই ক্ষেত্রে সেটা পা থেকে অথবা কোমর থেকে অথবা বুকের পাঁজর থেকে বড় একটি হাড় নিয়ে সেটাকে প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, তো যেখান থেকে নিল সেই জায়গাটা হচ্ছে কি সঠিক থাকবে? যেমন আমি যদি পা থেকে নিই, ওভাবেই নেওয়া হয়, যাতে কিছু মানে নিয়ম কানুন মেনে চলতে হয়, তবে মোটা দাগে বললে যে রোগীর খুব বেশি কোনো সমস্যা হয় না। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, আমরা যেহেতু একদম জটিল কথাবার্তার দিকে চলে গিয়েছি, একটু এবার সহজ কথার দিকে চলে আসতে চাই। যেই প্রবলেমটা সাধারণত হয়ে থাকে রোগীর, দেখা যায় আক্কেল মাড়ির কথা যদি বলি, আক্কেল মাড়ির জায়গাটা ফুলে গিয়েছে, এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম নিয়ে আসে, যে আমার দাঁতে কোনো প্রবলেম হচ্ছে না, আমার মাড়ি ফুলে যাচ্ছে। সেটা আসলে কেন হয়ে থাকে? এটা হচ্ছে মানে সাধারণত কম বয়সীদের 18 থেকে 25 বয়সের রোগীদের এই প্রবলেমটা হয়, যেটা ওই সময় আর কি আক্কেল দাঁত যেটাকে বলে, একদম লাস্ট যে মাড়ির দাঁতটা সেটা উঠতে থাকে। তো ওই সময় যেটা হচ্ছে দাঁতটা অনেক সময়ই দেখা যায় দাঁতটা সঠিক জায়গায় থাকে না, এই কারণে ঠিকভাবে উঠতে পারে না, অল্প একটু উঠে, অর্ধেক উঠে, আর কিছু বাকিটা অংশ মাড়ির নিচে থাকে। এইখানে যেটা হয় যে তখন রোগী যখন খাওয়া দাওয়া করে, এই খাবারটা ওই যে অংশটুকু, ওই অংশটুকুর ভিতরে খাবারটা ঢুকতে থাকে, ঢুকলে যেটা হয় যে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে, ওখানে ইনফেকশন তৈরি হয়, আর ব্যথা শুরু হয়, মুখ ফুলে। আচ্ছা, তাহলে এর চিকিৎসা কি? আমি যদি এক কথায় জানতে চাই, আমি যেটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে বলি যে এটা যেটা করা উচিত, যে
আপনার সবসময় ডেন্টিস্টের চেক আপে থাকা উচিত, এবং ডেন্টিস্ট যখন বলবে যে আপনার কিন্তু আক্কেল দাঁত ওঠার সময় হয়েছে বা আক্কেল মাড়ির সমস্যা হতে পারে, তখনই আপনার আক্কেল দাঁতের চিকিৎসাটা আগেই করে ফেলা উচিত। এটা ব্যথা হওয়া পর্যন্ত বসে থাকা যাবে না। এবং হচ্ছে যেটা বললেন যে রুটিন ওয়াইজ একটা যোগ করি যে সেটা হচ্ছে মানুষের 4টি আক্কেল দাঁত থাকে, এই 4টা দাঁতই তুলে ফেলাটাই উত্তম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার নাবিল ডক্টর সনকলে যুক্ত হওয়ার জন্য এবং খুব সুন্দর করে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।